দীর্ঘ ১৫ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সকাল ৯টায় এই সম্মেলনের উদ্বোধন করেন স্বৈরাচার সরকারের হাতে নিহত হওয়া এক শিবির কর্মীর পিতা। দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরাও তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া ৫০০ নেতাকর্মীর ৬ জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হবার পরও একটুও দমে যায়নি শিবির, বরং ২৪-এর গণ-অভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হবার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে অংশ নেয়া ৬,৫০০ সদস্যদের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। আজ সদস্যদের সরাসরি ভোটে নতুন বছরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। কিশোরগঞ্জ জেলা শহরের যানজট কমানো এবং হাসপাতাল ও হাওড় অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্য নিয়ে ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ সদর উপজেলায় দুপ্রান্তে সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পুরো উন্নয়ন কাজ। এতে করে বিপুল অঙ্কের অর্থ গচ্চার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল হয়ে পড়ছে কিশোরগঞ্জ শহরের মানুষ। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। হাওর অঞ্চলে বিভিন্ন উপজেলার গন্তব্যে যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। এর ফলে অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত জেলা শহরের সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পর্যটন মৌসুমে বাড়তি যানবাহনের চাপে সামগ্রিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে প্রায় ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জে ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণসহ দুই প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই চলতি বছরের ৩০ জুন প্রকল্পের সময় পার হয়ে গেছে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং রোগী চলাচল খুবই কষ্টদায়ক। হেঁটেও চলাচল করা যায় না। এই বাইপাসটা যত তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমাদের কিশোরগঞ্জের যানজট মুক্ত হবে। এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারলে আমাদের অনেক উপকার হইতো। রাস্তাটাতে কেন হচ্ছে না এই জিনিস আসলে আমরা বুঝতে পারছি না। খুবই কষ্ট আমাদের এই রাস্তায় আসা যাওয়া করা। কিশোরগঞ্জে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বাইপাস প্রকল্পের গুরুত্ব অনেক, বলছে সচেতন মহল। অবিলম্বে প্রকল্পটি গ্রহণ করে প্রকল্পটি কাজ শেষ করার জন্য এবং এই প্রকল্পের বাস্তবায়নে যা যা প্রয়োজন তা যেন সরকার করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধির জন্য ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা ২ বছর ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি, যা এখন বর্তমানে পরিকল্পনা কমিশনে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষমান। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় শহীদ মিনারে অংশ নেবেন গত জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই সংগঠনটির সারা দেশের নেতাকর্মীরা। ভোর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ২ দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। এরই মধ্যে আগের দিন রাত ৯টার কিছু সময় পরে বদলে যায় দৃশ্যপট। সরকার পতনের প্রায় ৫ মাসের কাছাকাছি সময় এসে সরকার ঘোষণা দেয় অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে, তবে কিছুদিন পরে সোমবার রাতেই জরুরি মিটিংয়ে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রাজধানী বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে রাত ১:৩০টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। দর্শক, আমরা এখন রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির সম্পর্কে জানবো এবং সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মার্চ ফর ইউনিটি কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
লিনা, আসলে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে বলা যায় অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখছি যে দলে দলে আসলে মিছিল নিয়ে ছাত্র জনতা এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হচ্ছেন এবং এখানে বিশেষ করে কিছুক্ষণ আগ থেকে আমরা যেটা দেখেছি যে জানছিলেন শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি কর্মসূচির সর্বশেষ খবর। সদ্যপ্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী ভারতীয় হাই কমিশনে গিয়ে সেখানে স্থাপিত মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। সেখানে রাখা শোক বইতে মন্তব্য লেখেন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মনমোহন সিংয়ের সাথে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করতে গিয়ে প্রধান উপদেষ্টা হাই কমিশনারকে বলেন, মনমোহন সিং যেমন সহজ সরল ছিলেন তেমনি জ্ঞানী ছিলেন। গত সপ্তাহে দিল্লিতে মারা যান টানা 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। তার মৃত্যুতে ভারত সরকার 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। পরে প্রধান উপদেষ্টা মার্কিন দূতাবাসে গিয়ে সদ্যপ্রয়াত মার্কিন সাবেক প্রেসিডেন্ট নোবেল জয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানেও তিনি শোক বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্টন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। একই সাথে 1986 সালে কার্টারের বাংলাদেশ সফর এবং কার্টার সেন্টারের বাংলাদেশের কার্যক্রমের কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 31st নাইট উপলক্ষে নগরবাসীকে আতশবাজি পটকা না ফোটানোর আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা হবে। রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, বিশেষ এই দিনকে ঘিরে কোনো প্রকার হুমকি নেই। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 3000 পুলিশ সদস্য। সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা নয়, আতশবাজি ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি অভিযুক্তদের দণ্ড দেওয়া হবে বলেও জানান তিনি। পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। আমার অফিসারের মনোবলের আর এখন কোনো ঘাটতি নেই। আমরা পূর্ব অবস্থায় ফেরত গেছি এবং আমাদের কোনো সমস্যা নেই। আমরা যে একটা ট্রমা অবস্থায় পড়ে গেছিলাম তার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করেছি এবং এই 4-5 মাস পরে এখন আমার অফিসারদের মনোবল অনেক ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত বিজিবির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ।
চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারে 46 জন নারীসহ 695 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেন। নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল, আর বিশেষ করে আমি আজকে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে শ্রেষ্ঠ রিক্রুট হওয়াতে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। এ সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো সদ্য প্রশিক্ষণ নিয়ে বের হওয়া 695 তরুণ বিজিবি সদস্যদের। শৃঙ্খলা, মনোবল, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে বিজিবি সীমান্ত রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। সংবিধান বাতিল নয়, সংশোধনের পক্ষে মত দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি দাবি করেন, গণ অধিকার পরিষদে 2 অংশ এক হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। এতদিন গণ অধিকার পরিষদের 2টি অংশ আলাদা থাকলেও এখন একীভূত হয়ে কাজ করবে বলে জানান নূর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 71-এ মুক্তিযুদ্ধের অর্জনের সাথে কোনো কিছু তুলনা করা চলে না। 71কে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই সংবিধান বাতিল নয়, সংশোধনের প্রস্তাব গণ অধিকার পরিষদের। রাষ্ট্রের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করায় স্বাগত জানান গণ অধিকার পরিষদের সভাপতি। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 71কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71 আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে 71-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও 13শ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে। এখন ভোটার তালিকা হালনাগাদ, তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দেয়া তরুণদের ভোটার তালিকায় যুক্ত হতে উৎসাহিত করছে নির্বাচন কমিশন।
আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। 15 জানুয়ারির মধ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। শফি মাহমুদ সাগরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা গত 53 বছর শেকলবন্দি করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের অধিকারের বদলে নিজেদের পকেট ভারীতেই ব্যস্ত ছিলেন ক্ষমতাসীনরা। জাতির কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে 71 আর 90-এর বিজয়। তাই তো 24-এর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার। আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। নাগরিক কমিটির নেতারা বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে শুধু দখল, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের হাত বদল হয়েছে মাত্র। অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা ইশতেহার ঘোষণারও দাবি জানানো হয়। 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই স্বপ্নের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। 2012 সালে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। আমরা সেই সময়ে এই মামলা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আমাদের কাছে ছিল না। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই
মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, জনাব জনেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব M মফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান, পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের ওপরের তলা গণপূর্ত বিভাগকে হস্তান্তরের 10 দিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে তিনি একথা বলেন। উপরের টুকু কাজ করতে যেটুকু টেম্পোরারি তখন একটা হিসাব ছিল, হয়তো 10 মতো লাগতে পারে। নিচের গুলো হয়তো আরো কিছু আর ইলেকট্রিক কানেকশনসের ব্যাপার আছে। উপরে 10 দিন বলেছে, ওটা আর একটু বেশি হয়তো লাগতে পারে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে জাহিদুল ইসলামকে শিবিরের নতুন সভাপতি এবং নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল করা হয়। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসা নেতাকর্মীরা তাদের ওপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বলেন, এর পরেও এতটুকু দমিনি ছাত্র শিবির। যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে। অনুষ্ঠানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শিবিরের অবদান তুলে ধরেন তারা। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নীল নকশা প্ল্যানগুলো ওই সরকারের ছিল। দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দিয়েছিল শেখ হাসিনা জানিয়ে জামাত আমির বলেন, কথিত বুদ্ধিজীবীরা এখনো মাথা বর্গা দিয়ে রেখেছে। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। ছাত্র সমাজ দুর্নীতি দুঃশাসন পরোয়া করে না জানিয়ে নতুন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। রাহাত ফতেহ আলী খানের ইকোস অব রেভুলেশন কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করেছেন আয়োজকরা। দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সার্জিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে গত 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে এই চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল, যা মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এই কনসার্ট থেকে আয়কৃত 1,65,00,000 টাকা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিদায় নিচ্ছে বহুল আলোচিত ও ঘটনাবহুল 2024 সাল। আশা আকাঙ্ক্ষা ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসছে ইংরেজি নতুন বছর 2025। রক্তাক্ত জুলাই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের সার্বিক সংস্কারে কমিশন, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে রাষ্ট্র। নতুন বছর জন আকাঙ্ক্ষার সাম্য ও গণতান্ত্রিক অভিযাত্রা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্বৈরাচারী শেখ হাসিনার অপশাসন ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক ঘোরাটেপে ডামি নির্বাচন আর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারাদণ্ডের প্রবল সমালোচনায় শেষ হয় 2024 সালের জানুয়ারি মাস। নারী চ্যাম্পিয়নশিপে মেয়েদের শিরোপা ঘরে তোলা, সোমালিয়ায় জলদস্যুদের নাবিক অপহরণের ঘটনা আলোচিত ছিল। জুলাইয়ে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একাই যেন প্রতিবাদের পাহাড় হয়ে বিপ্লবের প্রতীক হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দুহাত প্রসারিত করা সাইদ সাহসের উদাহরণ হয়ে বুলেট বারুদের বিপরীতে দাঁড়িয়ে যায় শত সহস্র প্রতিবাদী ছাত্র জনতা। আন্দোলনের অগ্নিশিখা তরঙ্গায়িত হয়ে ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম, গঞ্জে সর্বত্রে। আন্দোলনে সংহতি জানায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারাও। আর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার শেষ চেষ্টা হিসেবে স্বৈরাচারের নির্বিচার গুলিতে হাজার প্রাণ ঝরে পড়ে রাজপথে। তবে শেষ রক্ষা হয়নি স্বৈরাচারের। অগাস্টের 5 তারিখ নতুন ইতিহাস রচিত হয়। এত বছর প্রবল বিক্রমে থাকা অপশাসনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। গণভবন থেকে শুরু করে পুরো বাংলাদেশ নতুন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত হয়। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করে 10টি সংস্কার কমিশন। ক্ষমতা কুক্ষিগত করা, দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে কাজ শুরু হয়। 23 অক্টোবর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। সাজানো ডামি নির্বাচনের কমিশন চলে যাওয়ার পর গঠন হয় নভেম্বরে নতুন নির্বাচন কমিশন। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে আরও আশাবাদী হচ্ছে নির্বাচন কমিশন। আশাব্যঞ্জক ও চমকপ্রদ প্রাপ্তি দিয়ে শেষ হয় বছর। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা ছাত্র জনতার বিপ্লবের স্বীকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। থুকতে থাকা অর্থনীতি, অপরাজনীতি, দুর্নীতির ভারে জর্জরিত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর মন্ত্র পায় 2024 সালের শেষ প্রান্তে এসে। সেই মন্ত্রকে কাজে লাগিয়ে নতুন করে সমৃদ্ধির পথে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান জানান, দেরিতে কাজ শুরু করার কারণে 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একই দিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে 15 জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বুধবার সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়া আরও 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
আন্তর্জাতিকভাবে যারা এটাতে অংশগ্রহণ করবেন তারা মাসব্যাপী একটা মেলায় আসার ক্ষেত্রে অনেক সময় একটু অনীহা প্রদর্শন করেন, যেহেতু ওনাদের খরচের একটা বিশাল একটা খরচের বিষয় চলে আসে। এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে।